নতুন সরকারের মেয়াদ যখন মাত্র 1.5 মাসের মতো, সেই সময়ে আন্দোলন দানা বেঁধে উঠছে কি, এবং সেই আন্দোলনটা কি ভয়াবহ আন্দোলনের দিকে যাচ্ছে? যখন আমরা দেখছি যে একদিন পরেই অর্থাৎ 2রা এপ্রিল জানা যাবে যে প্রফেসর ইউনূসের নেওয়া সিদ্ধান্তগুলো, অধ্যাদেশগুলো কোনগুলো সংসদে উত্থাপিত হচ্ছে, কোনগুলো হচ্ছে না, সেই ব্যাপারগুলো যখন জানা যাবে, যখন এদিকে ওদিকে সব দিক দিয়েই বোঝা যাচ্ছে যে অনেক কিছুই সংসদে উত্থাপিত হচ্ছে না, তাতে করে বিরোধী দল এনসিপি, জামাত তারা বেজায় ক্ষুব্ধ, বেজায় রুষ্ট, এবং তারা হুমকি দিচ্ছে ভয়াবহ আন্দোলনের। এবং সেই ভয়াবহ আন্দোলন শুরু যদি হয়ে যায়, বিপাকে পড়তে চলেছে কি বিএনপি সরকার? চলুন একটু জেনে দেখি কেন আন্দোলনের কথা বলা হচ্ছে, কোন সিদ্ধান্ত নিতে চলেছে বিএনপি, এবং আন্দোলন যদি সত্যিই শুরু হয় তাহলে বিএনপি একা কি সেই আন্দোলন ঠেকাতে পারবে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আন্দোলনের ডাক দেয়া হচ্ছে, ভয়াবহ আন্দোলনের হুমকি দেয়া হচ্ছে। কারণটা কি? কারণ 2রা এপ্রিল সংসদে উত্থাপিত হবে প্রফেসর ইউনূসের আমলের সমস্ত কিছু, অধ্যাদেশ, আইন, এডা ওডা সব কিছু উত্থাপিত হবে, এবং সেখানেই পরিষ্কার হবে যে কোনগুলো উত্থাপিত হলো না, কোনগুলো সরকার বাতিল করতে চাইছে। এরই মাঝে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে গণভোট পাশ হবে না, গণভোট সংসদে উত্থাপিত হবেই না। এবং প্রফেসর ইউনূসের আরেকটা মেটিকুলাস সিদ্ধান্ত, যেটা ঐক্যমত্যের বাইরে গিয়ে ডক্টর আলী রিয়াজ, বিদেশি নাগরিক যিনি, তার মেটিকুলাস ডিজাইনে সাংবিধানিক পরিষদ গঠনের যে সিদ্ধান্ত কিংবা অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটাও সংসদে পাশ হবে না, সেটাও উত্থাপন করা নাও হতে পারে। এরকম একটা মুহূর্তে বিরোধী দলের যে চাওয়া, জামাত এবং এনসিপির যে চাওয়া, সেই চাওয়ার মূল বিষয়বস্তুই মানে পূরণ হচ্ছে না। যখন এই মূল বিষয়বস্তু পূরণ হচ্ছে না, গণভোট বাতিল হয়ে যাচ্ছে, সাংবিধানিক পরিষদ গঠিত হচ্ছে না, সংবিধান মানে সংশোধন তাদের মতো করে হচ্ছে না, সংবিধানের মূল নীতি পরিবর্তন হচ্ছে না, উচ্চকক্ষ নাও হতে পারে, উচ্চকক্ষ হলেও সেটা পিয়ার পদ্ধতিতে হচ্ছে না, অনেক কিছুই গণভোট হাঁ ভোট জয়যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু হাঁ ভোট জয়যুক্ত হওয়া নিয়েও অনেক বিতর্ক রয়েছে। কারণ নির্বাচনের রাতে হ্যাঁ ভোট না ভোটের কোনো হিসাব নিকাশ দেওয়া হয়নি। নির্বাচনের রাতে 12-1টার মধ্যেই বিএনপি সরকার গঠন করছে, সেটা যখন নিশ্চিত হয়ে গেছে, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত হাঁ ভোট না ভোটের কোনো হিসাব দেওয়া হয়নি। পরদিন বিকেলে এসে হাঁ ভোট না ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেই কারণেই অনেকে মনে করেন যে হাঁ ভোট না ভোট নিয়ে প্রফেসর ইউনূস মেটিকুলাস কোনো ডিজাইন করেছেন কিনা, এই বিতর্কও রয়েছে। কিন্তু সেই বিতর্কে আমরা যেতে চাই না। গণভোট বাতিল হয়ে যাচ্ছে, মানে গণভোটের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ বাতিল হয়ে যাচ্ছে, সংসদে উত্থাপিত হচ্ছে না, 12 এপ্রিল অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। সেরকম একটা প্রেক্ষাপটে গণভোট এবং সাংবিধানিক পরিষদ, এই দুটোই তো সব থেকে বড় চাওয়া এনসিপি এবং জামাতের। সেই প্রেক্ষাপটটা মানে বুঝতে পেরে হাসনাত আবদুল্লাহরা আন্দোলনের ডাক দিচ্ছেন। হাসনাত আবদুল্লাহ, সাজিস আলমরা যেভাবে ফেসবুকে লেখালেখি করছেন, তাতে মনে হচ্ছে যে আরেকটা জুলাই আসছে, এবং তারা সরাসরি বলছেন যে আরেকটা জুলাই আসছে। হাসনাত আবদুল্লাহর এই স্ট্যাটাসটা, স্পেসিফিকলি এই স্ট্যাটাসটা দেখে নিন, যেখানে তিনি বলছেন, ব্রেকিং নিউজ, সবাই প্রস্তুত থাকবেন, ভয়াবহ আন্দোলনের ডাক আসবে ইনশাল্লাহ। তিনি আন্দোলনটাকে ভয়াবহ আন্দোলন বলছেন। এবং একদিন আগে সার্জিস আলমকে আমরা বলতে শুনেছি যে বিএনপির বিরুদ্ধে যদি আন্দোলন শুরু হয় তাহলে বিএনপির সরকার পড়ে যাবে, বিএনপি সরকার টিকতে পারবে না, এবং সেই আন্দোলন মোকাবেলা করার মতো ক্ষমতা বিএনপির নেই। বাস্তবতা কি? বাস্তবতা যদি সত্যি জামাত এবং এনসিপি আন্দোলন করে, তাহলে বিএনপি সেটা মোকাবেলা করবে কিভাবে, কিংবা কোন পথে মোকাবেলা করবে, কিংবা কতটুকু মোকাবেলা করতে পারবে। আবার তারা যদি আন্দোলন করে, তাহলে সেই আন্দোলনে জনসমর্থনই বা কতটা হবে? বাংলাদেশে তো আসলে জনসমর্থন লাগে না। ঢাকায় 2-4 লাখ লোক এক জায়গায় জড়ো করলেই মানে সরকার পতনের আন্দোলন হিসেবে সেটাকে দানা বেঁধে তুলে আনা সম্ভব হয়, যেটা আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে, যে ঢাকার আন্দোলনের দেখা দেখি সারা দেশে আন্দোলন কিছু কিছু জায়গায়, কিছু কিছু শহরে স্প্রেড করেছিল। সেই স্প্রেড করার অন্যতম বড় কারণ ছিল সাধারণ মানুষের অংশগ্রহণ। দলমত নির্বিশেষে সাধারণ
মানুষ অংশগ্রহণ করেছিল, কারণ আওয়ামী লীগের ওই মানে একপাক্ষিক ভোট, সেই ভোটের কারণে আসলে সাধারণ মানুষ অনেকটা রাগান্বিত ছিল, আওয়ামী লীগের ওপরে খুশি ছিল না। আওয়ামী লীগের ভেতরে যারা ছিল গুপ্ত অবস্থায়, সুপ্ত অবস্থায়, সেই গুপ্ত সুপ্ত লুকিয়ে থাকা গুলো বেরিয়ে এসেছিল, যার কারণে আওয়ামী লীগ আসলে অসহায় হয়ে পড়েছিল। কিন্তু এখন যদি আন্দোলন হয়, হযরত আব্দুল্লাহরা যেভাবে ডাক দিচ্ছেন, ভয়াবহ আন্দোলনের কথা বলছেন, এখন যদি আন্দোলন হয় তাহলে সাধারণ মানুষ এই আন্দোলনে যাবে না। তাহলে যাবে কারা? একান্তই একেবারে একনিষ্ঠভাবে জামাত করে কিংবা একনিষ্ঠভাবে এনসিপি করে এরকম লোকজন, সেরকম লোকজনের সংখ্যা কিন্তু খুব বেশি না। আবার যদি জামাত মনে করে সারা দেশ থেকে লোকজন ঢাকায় এনে তারা ঢাকায় একটা বড় আন্দোলন দানা বেঁধে তোলার চেষ্টা করবে, সেইটা সরকার মোকাবেলা করতে গেলে কি পরিস্থিতি তৈরি হবে সেটাও একটা বড় ব্যাপার। আর এই মুহূর্তে মানে সরকারের মাত্র 1.5 মাস বয়সের মধ্যেই যদি বিরোধী দল মনে করে আন্দোলনে নামবে, তাহলে সেই আন্দোলন সফল হওয়ার জন্য জনসমর্থন যেটা প্রয়োজন, সেই জনসমর্থনের অভাব বোধ করবে। আমার মনে হয় যে আন্দোলনের মাঠে গিয়ে তারা একটা বড় ধাক্কা খেতে পারে। আবার সরকারের জন্য একটা বার্তা যেটা, সেটা হচ্ছে যে অনেকদিন থেকে আলোচনা হচ্ছে, সরকারের দায়িত্ব নেওয়ার আগে থেকেই আলোচনা হচ্ছে যে বিএনপি সরকার গঠন করে জামাতকে মোকাবেলা করার জন্য বিএনপির প্রয়োজন হবে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি। যেমনটা বিএনপির প্রয়োজন হয়েছে ভূমিধস বিজয়ের জন্য আওয়ামী লীগের ভোটারদের ভোট। আওয়ামী লীগের ভোটারদের ভোট সব থেকে বেশি তো বিএনপি পেয়েছে। যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট না দিত তাহলে তো 60% ভোট কাউন্ট হতো না, সেটা কাউন্ট হওয়া মানে অসম্ভব ব্যাপার ছিল। তার মানে আওয়ামী লীগের ভোটাররা অনেকেই ভোট দিয়েছেন এবং সেই অনেকের মধ্যে 95% ভোট বিএনপি পেয়েছে, সেটা বিএনপির ভূমিধস বিজয়ের জন্য একটা বড় কারণ। এবং সেই ক্ষেত্রে অনেকে মনে করেন যে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে পারে, যেন আওয়ামী লীগ মাঠে থাকতে পারে। আর আওয়ামী লীগ মাঠে থাকলে জামাতকে মোকাবেলার ক্ষেত্রে বিএনপি একটা বড় সাপোর্ট পাবে, কারণ জামাতকে মোকাবেলার জন্য আওয়ামী লীগের মানে বিএনপির চাইতে আওয়ামী লীগ অনেক বেশি কার্যকর, এটা রাজনৈতিকভাবে প্রমাণিত। এখন দেখার বিষয় বিএনপি সরকার কোন পথে হাঁটবে, কিংবা যতই মানে মেঘের গর্জন থাকুক না কেন, বিরোধী দলের আন্দোলনের ডাকের গর্জন, তারা সরকারের মাত্র 1.5 মাস বয়সে কিংবা 2 মাসের মধ্যে এরকম একটা আন্দোলন দাঁড় করানো, এটা তাদের পক্ষে আদৌ সম্ভব হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আন্দোলনের যে বার্তাটা দেয়া হচ্ছে তাতে করে বিএনপি সরকার কি বিপদে পড়বে? আর বিএনপি সরকার বিপদে পড়লে আবারও কি একটা বিশৃঙ্খল পরিবেশের দিকে আমরা চলে যাব? আবারও কি কোনো মেটিকুলাস ব্যাপার হবে? আমরা সাধারণ মানুষ যারা দিন আনি দিন খাই, তারা কি একটু স্বস্তিও পাবো না? 5টা বছর আমরা স্বস্তিতে থাকতে পারবো না? আসসালামু আলাইকুম। বাপরে বাপ, বলে না যে বাঘে একবার যদি রক্তের স্বাদ পায়, হ্যাঁ, তাহলে সেই বাঘ একদম পাগল হয়ে যায়, শুধু রক্তই খুঁজতে থাকে। আমাদের শোনা চান এই 5 আগস্টের মাধ্যমে তৈরি হওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একটা যদি সত্যিকার অর্থে একটা ইনভেস্টিগেশন হতো না, জানতে পারতাম না সে কি কি কাণ্ড কারখানা করেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন ঢাকার উত্তরের মেয়র প্রার্থী, ইলেকশন করলো না, ইলেকশন করবে বইলা কি কি কোথায় কোথায় জট লাগছে, একবার কুমিল্লার থেকে করে, একবার ধানমন্ডি 10 থেকে করে, ধানমন্ডি আসন থেকে করে, ইলেকশন আর করলো না। হইল গিয়া এনসিপির মুখপাত্র এবং নির্বাচনী সমন্বয় কমিটির প্রধান। তো মনের মধ্যে খায়েশ রয়ে গেছে, খায়েশটা কিন্তু অন্য খায়েশ, নির্বাচনের খায়েশ না। খায়েশটা আপনারা খেয়াল করেন, এ লোকের বিরুদ্ধে ঢাকার 2 সিটি কর্পোরেশনের জ্বালায় খাওয়ার অভিযোগ আছে। এই লোকের বিরুদ্ধে গাজীপুর সিটি কর্পোরেশনের সিইও নিয়োগ সংক্রান্ত ব্যাপক রকম অভিযোগ আছে, এবং তার বিরুদ্ধে সেই সিইও নিয়োগ করতে গিয়ে কত কোটি কোটি টাকার আলাপ, এটা ওই যে প্রবাসী সাংবাদিক জুলকারনান শাহের জানে, তার প্রোফাইল ঘাইটা নিয়ে ওখানে পাবেন। আচ্ছা, এই অভিযোগ আছে এবং সেগুলো নিয়ে বহু জল বহু দিকে গড়িয়েছে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে সবচেয়ে বড় লঙ্কা কাণ্ডটা করেছে। এইটার প্রশাসক হাত থেকে ছুটে যাবে, এটা নিয়ন্ত্রণ ছুটে যাবে। সে যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে, তখন এই সিটি কর্পোরেশনে সে প্রশাসক টিকানোর জন্য বিএনপির মতো দলের সাথে টক্কর দিয়েছে এবং পুরো ইউনূস সরকার তাদের সাপোর্ট দিয়েছে এবং বিএনপি নাকান জোবানি খেয়েছে। আলটিমেটলি সেই যাত্রায়
সাদেক হোসেন খোকার মতন নেতার ছেলে ইশাক হোসেনের মতন একজন বিএনপির ডাক সাইটে প্রভাবশালী এবং ত্যাগী নেতা নাকানি চুমানি খেয়েছে, তিনি আর মেয়র পদে শপথ নিতে পারেন নাই। বিএনপি পুরো সিটি কর্পোরেশন নগর ভবন দখল করে নিয়েছে, কাজের কাজ কিছু হয়নি, শুধু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার নিয়ন্ত্রণ ধরে রাখতে গিয়ে ঢাকা উত্তরের তার নিয়োগ করা প্রশাসক আপনার ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়ে সিটি কর্পোরেশন ছাড়তে হয়েছে, এবং সিটি কর্পোরেশন ছাড়ার পরে বর্তমান ফান্ডে কি আছে না আছে এটা বর্তমানে যিনি প্রশাসক তিনি বলেছেন। ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের এনসিপি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে তাদের আপনার প্রশাসক তাদের মেয়র পদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। যদি আমার মনের মধ্যে প্রশ্ন যে হঠাৎ করে এখনো সিটি কর্পোরেশনের নির্বাচনের কোনো তফসিল তো দূরের কথা, তারিখেই ঘোষণা হয়নি। সরকার বলছে ইলেকশন হবে, এনসিপি আগে ভাগে ঘোষণা করেছে এবং জামাত ছাড়া, তারা জামাতের সাথে জোটবদ্ধ ইলেকশনে গত নির্বাচনে, এটা আমাদের কিছু একটা চাল তো অবশ্যই আছে, কিছু একটা গভীর চাল আছে, এবং সেখানে তারা 5 জনের মেয়রের নাম ঘোষণা করেছে। সেই 5 জনের নাম আমরা এর আগে আমাদের পেজে দিয়েছি, আপনারা সবাই জানেন, পত্রপত্রিকায় খবর আছে। এবং সেখানে একটা প্রেস কনফারেন্সে আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব কিছু দাবি তুলেছে। দাবিগুলোর মধ্যে হচ্ছে আগামী 6 মাসের মধ্যে সকল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। তারা কিন্তু 2 বছর ভাইজা গেছে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ করা যাবে না, তার সমানে প্রশাসক নিয়োগ দিচ্ছে। ইভেন ইউনূস সরকার তার প্রেস সচিব শফিকুল আলমের ভাইকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিচ্ছে। প্রশাসন পদে বসে কেউ স্থানীয় নির্বাচনে, প্রশাসকের পদে বসে কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না, এটা আমরাও একমত মনে করি, এটা হওয়া উচিত না। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। দলীয় মার্কা ও মনোনয়ন ছাড়া সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। দলীয় মার্কার বিপক্ষে আমাদের অবস্থান সেই আওয়ামী লীগ আমল থেকে। কথা হলো আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার যে এখন খায়েশ হয়েছে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হবেন, এক স্থানীয় সরকার মন্ত্রী হয়ে আর ক্রীড়া মন্ত্রী হয়ে এত দেখায় দিচ্ছে, তার রূপটা কি হতে পারে? বাকি আর রূপ কি দেখা আমাদের বাকি আছে? ঢাকাবাসীর মধ্যে কত পরিমাণ বলদ আছে আমি একটু দেখতে চাই। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির আসিফ কত নাম্বার প্রার্থী হয়, কত নাম্বার সে সিরিয়ালে থাকে, এটা আমার একটু দেখার খুব ইচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।